আমার বিয়ের ১০ বছর চলছে। আমার কোনো সন্তান নেই। আমার স্বামী বা শ্বশুরবাড়ির কেউই এই বিষয় নিয়ে আক্ষেপ করেননি বা আমাকে কোনোদিন দোষারোপ করেননি। বিয়ের ২ বছর পর জানা গেল আমি কখনোই মা হতে পারবো না। সেদিন আমার শ্বশুরমশাই আমার হাত ধরে বলেছিলেন, "মা গো, আমি যদি তোমাকে সারা জীবন মা বলে ডাকি, তারপরও কি তোমার অভাব পূরণ হবে না?" আমি সেদিন কথা বলতে পারিনি। চোখ থেকে শুধু কয়েক ফোঁটা অশ্রু ঝরেছিল। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী বাড়ি বয়ে এসে অনেকে অনেক কথা শোনাতো। আমার শাশুড়ি সবার আগে প্রতিবাদ করেন। শারীরিক যন্ত্রণা দূর হয়ে যায় সহজেই, কিন্তু পারিপার্শ্বিক অবস্থার জন্য তৈরি হওয়া মানসিক যন্ত্রণা দূর হয় না কখনোই। একটা বয়সে এসে মানুষ খুব বেশি অসহায় হয়ে পড়ে। ছেলে মেয়েদের বিয়ে হয়ে বেশিরভাগ আলাদা সংসার নিয়ে ব্যস্ত হয়ে থাকে। সেই সময় বাবা মায়ের সাথে ছেলে মেয়েদের অনেক বেশি দূরত্ব তৈরি হয়। অসহায় বাবা মায়েরা সেই সময়ে নিজেদের কথা বলার জন্য কাউকে খোঁজেন। নিজেদের গল্প বলাটা খুব বেশি জরুরি হয়ে পড়ে। বেশিরভাগ মানুষই মনে করেন যে বৃদ্ধ মানুষেরা অযথা কথা বলেন এবং সেটা অনেক বেশি বিরক্তিকর। সেই অসহায়ত্বের জায়গা বোঝা হয়ে ওঠে খুব কম মানুষেরই। রোজ অফিস থেকে ফেরার পর আমার শ্বশুর এবং শাশুড়ি দুজনেই বাচ্চার মতো আমার কাছে ছুটে আসে। দুজনেরই অনেক অনেক বায়না থাকে আমার কাছে। আমি যখন ওনাদের জন্য কিছু কিনি, তখন মনে হয় আমি আমার সন্তানদের জন্যই কিছু কিনলাম। এই সব কিছু মিলিয়ে আমি একটু একটু করে মা হয়ে উঠলাম। শুরুতে ভুল বলেছিলাম। আমি গর্ভধারিণী হতে পারিনি, কিন্তু মা হয়েছি। এই তো গত মাসে আমার শ্বশুর তার ছেলেকে বলছিল, আমাদের হাই স্কুলের সব বন্ধুরা মিলন মেলার আয়োজন করেছেন। ৬০ বছর তো পেরিয়ে গেলাম, কবে যেন মরে যাই। শেষ বয়সে যাবার সাথে সাথে একবার দেখা হলো, আনন্দ করলাম, ভালোই হবে। আমরা সবাই একটা প্রীতি ক্রিকেট ম্যাচ খেলতে চাই। আমার জন্য খেলার পোশাক এনে দিতে পারবি? না বাবা, পারবো না। এই বয়সে এসব খেলতে হবে না। এমনিতেই অনেক বয়স হয়েছে তোমার। হঠাৎ পড়ে গেলে হাত পায়ে ব্যথা পাবে। মিলন মেলা হচ্ছে, হোক, যাও, আনন্দ করো। খেলাধুলো করতে হবে না। তোমার শরীরে দৌড়ানোর মতো এতটাও শক্তি নেই। তবে মেয়ের কাছেও সে কথা বলেছিল। মেয়েও মুখের ওপর না বলে দিয়েছিল। এই বয়সে খেলাধুলো করলে সবাই নাকি হাসাহাসি করবে। সন্ধ্যের কিছু আগে বারান্দায় একটা অসহায় বাবাকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। সেদিন চেয়েছিলাম সময়ের আগেই সন্ধে নামুক, অন্ধকার হোক, পৃথিবীর সব আলো নিভে যাক। অন্ধকারে দুফোঁটা চোখের পানি পড়লেও কারোর নজরে না পড়ুক। পরদিন অফিস শেষ করে খেলাঘরে চলে গেলাম। সাদা জার্সি, সাদা প্যান্ট, হাতে গ্লাভস, পায়ে ব্যাট শু আনপ্যাড, বুকের চেস্ট গার্ড, মাথায় হেলমেট, স্পোর্টস শু কিনে বাড়ি ফিরলাম। একটা বয়স্ক মানুষ সেদিন বাচ্চার মতো করে কাঁদছিল। আমি তো মা। মায়েরা সন্তানদের সব কিছু বুঝতে পারেন। তারপর প্রতিদিন নিয়ম করে খেলার মাঠে যেতে হতো। আমাদের সবার তাদের সন্তানদের নিয়ে মারা যান। মাঠের একপাশে অন্য মায়েদের সাথে আমিও দাঁড়িয়ে থাকতাম। খেলা শেষ হলে মা আর ছেলে একসাথে বাড়ি ফিরতাম। আজ এই বাড়িতে সকাল হয়েছে সময়ের অনেক আগেই। সকাল থেকে তোড়জোড় চলছিল। আমার বিছানার একপাশে একটা নীল শাড়ি রাখা ছিল, সাথে একটা চিরকুট, তাতে লেখা, মা, আজ একটু সাজবে? অনেকদিন তোমার পছন্দের শাড়িটা পরতে দেখিনি। আজ অনেকদিন পর আমি আয়নার সামনে বসলাম, শাড়িটা পরলাম, চোখে কাজল দিলাম। আয়নায় নিজেকে দেখতে মোহময়ী লাগছিল।
আমি আর আমার শ্বশুর একটা রিক্সা করে স্কুলে যাচ্ছি। বাচ্চা ছেলেদের মতো উনি আমার হাতটা চেপে ধরে আছেন। স্কুল পথ খুব একটা দূরে নয়। আমার মনে হতে লাগলো এই পথ যেন শেষ না হয়। আমি এতটা আনন্দ পাইনি বা কাউকে এতটা খুশি হতে দেখিনি। ইচ্ছে করছিল দু চোখ ভরে আমি আমার সন্তানের খুশি দেখি। তৃপ্তি ভরা মুখটা বেশিক্ষণ দেখতে পেলাম না। খেয়াল করলাম আমার চোখ থেকে পানি ঝরছে। কলমে ইসরাত ইমু।